ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হতেই দেখি নীলা আপু আমার রুমে। পরনে আমার শুধুমাত্র ছোট একটা ব্ল্যাঙ্কেট, আর এই নীলা আপু নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। কি করব বুঝতে পারলাম না, মান সম্মানের ব্যাপার, তাই সোজা দৌড়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি বেহায়া মেয়ে, একটু লজ্জা নেই। কিন্তু এ আমার রুমে কি করছে? রুমে তো দূরের কথা, এর তো আমাদের বাসাতেও আসার কথা না। সে যে কারণেই আসুক না কেন, কিন্তু আমি এখান থেকে বের হব কি করে? কাপড় চোপড় তো সব আলমারিতে। কোন কুলক্ষণে যে কাপড় ছাড়া গোসল করতে গিয়েছিলাম। দরজাটা একটু ফাঁক করে দেখি নীলা আপু বিছানার উপর বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। রুম থেকে বেরো হচ্ছে না, যার কারণে আমি ওয়াশরুম থেকে বেরোতে পারছি না। কতক্ষণ আর থাকা যায়, তাই জোর গলায় মাকে ডাক দিলাম। কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ নাই, তাই নীলা আপু বললেন, কি রে, কাকিমাকে কেন ডাকছিস? কত বড় বেহায়া এ মেয়ে, সব বুঝেও এমন করছে। তাই বললাম, দরকার আছে মা। মা আরে কাকিমাকে ডেকে লাভ নেই, উনি এখন ব্যস্ত, আমার জন্য রান্না করছেন। তুই বরং আমাকে বল তোর কি লাগবে। লাগবে না, তুমি আমার রুম থেকে যাও। মানে যান, আপনি একটু পরে আসিয়েন। কেন কেন? আমি তোর রুমে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরে বাবা, আমি কাপড় পরবো। তো কি হয়েছে, পর না। আমি কি তোকে আটকিয়ে রাখছি? কেমনটা লাগে বলুন তো? কিন্তু আমার সব কাপড় আলমারিতে আছে। হ্যাঁ, তো কি হয়েছে, এসে নিয়ে যা। আমি এই অবস্থায় কি করে আসবো শুনি? আচ্ছা দাঁড়া, আমি বের করে দিচ্ছি। এই বলে আলমারির দিকে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লো, আর একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, এই অবস্থায় মানে কি রে? তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? তোকে তো আমি এইভাবে কতবার দেখেছি। তুই যখন গোসল করতে চাইতি না, তখন কাকিমা তোকে জোর করে এটুকু বলেই হা হা করে হাসতে লাগলো। আর হঠাৎ করেই আমার মাথা গরম হয়ে গেল, আর বললাম, এই আপনি আমার রুম থেকে বেরোন তো, বেরোন বলছি। কথাটা বলে ওর মুখ থেকে হাসিটা নিমিষেই উধাও হয়ে গেল। তাই আর কিছু না বলে কাপড়গুলো বের করে দিয়ে নীরবেই রুম থেকে বের হয়ে গেল। হয়তো আমার এই কঠোরভাবে কথা বলাতে কষ্ট পেয়েছে। আমি নিশ্চিন্তে কাপড়গুলো পরে নিলাম। তখনই নাচ থেকে মায়ের ডাক এলো, তাই নিচে এলাম। এসে অবাক হলাম, কারণ বাসাতে দাদু এসেছে। বাবা, দাদু ও নীলা আপু খাবার টেবিলে বসে আছে, আর মা সবাইকে খাবার দিচ্ছেন। মাকে একটু খুশি খুশি দেখাচ্ছে। মা হেসে হেসে দাদুকে বলল, এই তো আপনার নাতি এসে পড়েছে। মাকে এমন খুশি আগে কখনো দেখিনি। মায়ের বিয়েটা ছিল লাভ ম্যারেজ। বাবা আসলে দাদুর বিরুদ্ধে গিয়েই মাকে বিয়ে করেছেন। দাদু চেয়েছিল বাবা যাতে তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে, কিন্তু তা হয়নি। সেই জন্য দাদু মাকে মেনে নেয়নি, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই বাবাও নিজের বাসা ছেড়ে দেয়। কিন্তু আমি যখন পৃথিবীতে আসি তখন দাদু বাড়িতে বেশি থাকতাম, কারণ বাবার ধারণা আমার কারণে হয়তো দাদু মাকে মেনে নেবে। কিন্তু আমি এত বড় হয়ে যাবার পরেও দাদু মাকে বাড়িতে ফিরিয়ে নেয়নি। আমি একদিন দাদুকে বলেছিলাম মাকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু দাদু তা করেনি, উল্টো আমাকে রাগ দেখায়। তাই ওই বাড়ি ছেড়ে দিয়েছি। কিন্তু আজ দাদু স্বয়ং আমাদের বাসাতে কেন এলেন? তাই দাদুকে সালাম দিয়ে খাবার টেবিলে বসে পড়লাম, আর দাদু আমাকে নানান প্রশ্ন করতে লাগলেন। আমি শুধু হাসি মুখে জবাব দিচ্ছিলাম। যদিও ওই দিনের পর দাদুকে আমার তেমন একটা পছন্দ হয় না। তারপর সবাই খাবার খেতে লাগলাম। দাদু খাবার খাচ্ছেন আর মায়ের রান্নার প্রশংসা করছেন। তাকিয়ে দেখি মায়ের চোখে জল। এটাই হয়তো খুশির অশ্রু। আচ্ছা, মায়েরা এমন কেন? কষ্টেও কাঁদে আবার খুশিতেও কাঁদে। যাই হোক, খাবার খাচ্ছিলাম, হঠাৎ কিছু একটা আমার পায়ের মধ্যে সুরসুরি দিচ্ছে। বিড়াল নয় তো আবার? আসলে আমি ছোটকাল থেকে বিড়াল অনেক ভয় পাই, যে কারণে টেবিল থেকে দাঁড়িয়ে পড়লাম। মাথা নামিয়ে টেবিলের নিচে দেখলাম, না কিছু নেই। ওটা আমার মনের ভুল হয়তো হবে। আমাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মা বলল, কি হলো? আমি কিছু না বলে মাথা চুলকিয়ে আবারও খেতে বসলাম। আবারও এই একই অবস্থা, সুরসুরি। কিন্তু এবার বুঝতে পারলাম এটা একটা মানুষের পা। মাথা তুলে তাকাতেই বুঝতে পারলাম এটা নীলা আপুর কাজ। নীলা আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমি কিছু না বলে খাবারে মনোযোগ দিলাম, কিন্তু নীলা আপু আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। মুখ বুজে সব সহ্য করতেছি, কিন্তু সে এমন করছে কেন? ওর সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটা ছিল সেটা তো নিজেই নষ্ট করে দিয়েছে। এখন না আছে বন্ধুত্ব, না আছে ও তো আমার কাজিন হয়, তাও আবার 3 বছরের বড় আপু। এখন আমি ওকে ওনাকে বড় আপু বলেই মানি। যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি। যা বোঝার তা বুঝে গিয়েছি। অবশ্য দোষটা আমারই ছিল। যাক গে সব। আমি তাড়াতাড়ি খাবার শেষ করে যেই উঠে আসতে যাব, তখন মা আমাকে বলল, লাবি যা, চটপট গিয়ে তোর ব্যাগটা গুছিয়ে নে। অবাক হবে বললাম, ব্যাগ গোছানো আমি কি কোথাও যাচ্ছি নাকি? মা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। যখন আমি বলবো কথায়,
তখনই নীলা আপু বলে উঠল, আরে এখন থেকে তুমি কাকা কাকিমা আমাদের নিজেদের বাড়িতে থাকবি, সেই জন্যই তো দাদু তোদের সবাইকে নিতে এলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, ভালো হবে না বল? কথাটা শুনে আমার খুশি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকে তো আমি এটাই চাইতাম, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ সেদিনের ওই ঘটনা আর নীলা আপুর সাথে এই বিচ্ছিরি ঘটনার পর আমি নিজেই নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ওই বাড়িতে ও নীলা আপুর সামনে আর কখনোই যাব না। আসলে আমি নীলার থেকে দূরে থাকতে চাই। এখন কি করা উচিত তা বুঝতে পারছি না, তাই নিজের রুমে চুপচাপ চলে এলাম। এতদিন পর সবাই ওই বাসাতে যাব, সবাই কত খুশি। এখনো কি করে আমি যাব না বলি? আমাকে ছাড়া তো কেউ যাবে না। আমার ভাগ্যটাই খারাপ। কেন যে আমি সেদিন নীলাকে নিয়ে ওইসব ভাবতে গিয়েছিলাম, কিছু বুঝতেছে না তো। চলুন বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে নীলা আপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, যদিও সে আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ওই বাড়িতে যেতাম নীলা আপুর সাথেই সবসময় থাকতাম। ছোটবেলা থেকেই নীলা আপুকে আমার ভালো লাগতো। যখন আমি কলেজে ভর্তি হই তখন আমি বুঝতে পারি নীলা আপুর প্রতি আমার ভালোবাসাই ছিল না, তার থেকে বেশি কিছু ছিল। আমি তাকে ভালোবাসতাম, আর আমারও মনে হয়েছিল নীলাও আমাকে ভালোবাসে। এর অনেক কারণ ছিল, যেমন নীলা আপু আমাকে অনেক কেয়ার করত। আমি ঠিক সময় খাবার খেয়েছি কিনা, পড়তে বসেছি কিনা, ইত্যাদি ইত্যাদি। আর সুযোগ পেলেই দুজনে ঘোরাঘুরি করতাম আর খাওয়া দাওয়া। ফোনে তো কথা হতো ঘন্টার পর ঘন্টা, কথা বলা শুরু করলেই তো শেষই হয় না। আমি যদিও নীলাকে তুমি করে বলতাম, কিন্তু সে আমাকে তুই করেই বলতো, যার কারণে আমি দ্বিধায় ছিলাম যে সে আমাকে ভালোবাসে কিনা। আমি আসলে পড়াশোনায় বরাবরই একটুখানি ছিলাম আর কি। আর পরীক্ষার খাতায় আশপাশ করে লিখেই পাশ করে যেতাম। তো সেই কারণে আমার ক্লাসমেট ঋতুকে পরীক্ষার আগে থেকেই তল্লাই কথা শুরু করেছিলাম। মানে প্রতিদিন ওকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যেতাম, ওর পছন্দের খাবার খাওয়াতাম ও শপিং করাতাম। আর শপিং এ গিয়ে হতো যত বিপত্তি। সেখানে নীলা আপু আমাদের একসাথে দেখে নেয়, আর ঋতু বেচারিকে সবার সামনে থাপ্পড় দিয়েছিল। ঋতু গাল ডলতে ডলতে আমার দিকে তাকিয়েছিল। ও ভাবছিল আমি নীলাকে কিছু বলবো। নীলা আপু ছিল ঋতুর বড়, আর নীলার রাগী চোখ দেখে সে সেখান থেকে বিদায় নিয়েছিল। আমি শুধু অবাক দর্শকের মতো তাকিয়েছিলাম। তারপর নীলা আপু বলল, এই তোর পড়াশোনা? নীলা এর আগে কখনো আমার সাথে এত রাগী গলায় কথা বলেনি, তাই কথা খেই হারিয়ে ফেলে বললাম, আসলে না, মানে হয়েছে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তখনই নীলা বলে উঠল, তোকে কতবার ফোন করেছিলাম দেখেছিস? সকালে ফোন রিসিভ করে আমাকে কিছু না বলতে দিয়েই বললি তোর পরীক্ষা, তাই তুই পড়ছিস, আর ফোন ধরলে না। আর তোর বাড়িতে গিয়েছিলাম, তুই সেখানেও ছিলি না, তাই একা একা শপিং করতে এলাম। আর এসেই দেখি তোর কি আদৌ মনে আছে আজকে কি? আমি তার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিলাম। তারপর বললাম, আজকে কি? সে আমার কথায় বিরক্ত হয়ে ওর ব্যাগ দিয়ে আমাকে মারতে লাগলো। তারপর তার হাতের ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, রাতে এগুলো পরে চলে আসিস। তারপর নীলা আপু আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না। আমিও সাথে সাথে সেখান থেকে বেরিয়ে গেলাম। অনেক কয়টা কল করেছি নীলাকে, কিন্তু ধরেনি, বারবার কেটে দেয়। বুঝলাম মনে হয় অনেক রাগ করেছে। আসলে নীলার আজ বার্থডে, তাই গিফট কিনতে এখানে এসেছিলাম। ঋতুকে এমনি নিয়ে আসিনি, ভেবেছিলাম একসাথে 2 কাজ হয়ে যাবে। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। বাড়িতে এসে নীলার দেওয়া শপিং ব্যাগটা খোলার পর কাপের সাথে একটা ভিউ কার্ড বেরিয়ে এলো। অবাক হয়ে কার্ডটা খুলতে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই কথা শুনছিস? আই লাভ ইউ বলছি কিন্তু। এটা শোনার পর কিছুক্ষণ টাসকি খেয়ে বসে রইলাম। আই লাভ ইউ বলাটা আর মন কাড়া হাসিটা এখনো আমার কানে বাজতে লাগলো। আমার সাথে এমনটা হবে ভাবতে পারিনি। এই মেয়ে কণ্ঠটা নীলার। নীলা যে নিজে থেকে ভালোবাসি কথাটা বলবে ভাবতে পারিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না নীলা এই কথাগুলো আমাকে বলেছে। হঠাৎ ব্যাগে একটা চিরকুট দেখলাম, সেটা খুলে দেখতে পেলাম নীলার হ্যান্ডরাইটিং। সেখানে লেখা ছিল, আমি জানি না তুই এখন কি ভাবছিস, কিন্তু এটাই সত্যি। জানিস, অনেক দিন ধরে ভাবছি আমার মনের কথাটা তোকে বলে দেই, তবে কেন জানি বলে উঠতে পারছিলাম না। আর আমি জানি তুইও আমাকে পছন্দ করিস। আমি ভেবেছিলাম তুই আমাকে বলবি, কিন্তু না, তুই বলতে পারলি না এতদিনও। তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। জানিস, তোকে অনেক ভালোবাসি। অনেক কথা আছে তোর সাথে আমার। রাতে ছাদে চলে আসিস, সাবধানে, কেউ যেন জানতে না পারে। আমি তোর জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়েই যেন আমার হার্টবিটটা বেড়ে গেল। সবকিছু যে এত সহজে হয়ে যাবে তা ভাবতেও পারিনি। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি এটা তো আমাদের ভার্সিটির বড় ভাই নিলয়। একদম ভদ্র একটা ছেলে, কিন্তু একে আমার একদমই পছন্দ না, কারণ এ হলো নীলার ক্লাসমেট।
ফকিন্নি, সব সময় নীলার সাথে সাথেই ঘুরঘুর করে। নীলাও কিছু হলে খালি ওর কথাই টেনে আনবে। যাই হোক, ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন নিলয় ভাই? ভালোই। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিছু বলবেন ভাইয়া? ওই আসলে কি নীলা কখনো আমার সম্পর্কে কিছু বলেছে তোমাকে? মানে ঠিক বুঝলাম না ভাইয়া। তখনই মনে হলো কোনো নারীকণ্ঠ নিলয়কে ডাকতেছিল, তাই আর কিছু না বলে সে ফোনটা রেখে দিল। অতঃপর সন্ধ্যাবেলা তৈরি হয়ে সোজা নীলাদের বাড়ি এলাম। বাবা মা কেউ আসেনি। বাসাতে ঢুকে দুদু, আঙ্কেল ও আন্টির সাথে দেখা হলো। মনে হয় তেমন কেন মানুষকে ইনভাইট করেনি, সেটা সবাই পরিচিত মানুষ। আর নীলার বন্ধু বান্ধব ও তার মাঝে নীলা ছিল। আর এটাই হলো এই বাড়ির নিয়ম, খুব পরিচিত লোক ছাড়া কাউকে ডাকা হয় না। সবাইকে দেখতে পেলেও নীলাকে দেখতে পাচ্ছিলাম না। আন্টিকে জিজ্ঞেস করতেই বলল, ওর রুমে রেডি হচ্ছে। কথাটা বলেই আবার বলল, ওই তো নীলা এসে পড়েছে। আমার সাথে সাথে সবাই সিঁড়ির দিকে তাকালো। আমি তো শুধু অবাক হয়ে তাকিয়ে রয়েছি, কারণ নীলা আজ একটা আকাশী নীল শাড়ি পরেছে। আর আমি যতটুকু জানি শাড়ি পরা ওর পছন্দ করে না, কিন্তু ওকে খুব সুন্দর লাগতেছে শাড়িতে। নীলা নিচে এসে আমার দিকে তাকিয়ে অন্যদিকে চলে গেল। কারণ হলো আমি ওর বার্থডে ভুলে গিয়েছিলাম। তারপর আর কি, কেক কাটা হলো। একটু পর দেখি নীলা পিছনের দিকে তাকিয়ে ছাদের দিকে যাচ্ছে। চিরকুটে তো আমাকে ছাদে যেতে বলেছিল। তখনই আমি ছাদের দিকে পা বাড়াতেই পিছন থেকে আন্টি ডেকে বলল, দাদুর নাকি ওষুধ শেষ হয়ে গেছে, তাই আমাকেই যেতে হবে। এত লোক থাকতেই আমাকেই বলতে হলো। এই কথা তো আর আন্টির মুখের উপর বলতে পারি না। তাই একটা হাসি দিয়ে ফার্মেসিতে গেলাম। ওষুধ এনে আন্টির হাতে দিয়ে আর এক মুহূর্ত দেরি না করে ছাদে গেলাম। আমার মনের ভিতর একটা উত্তেজনা কাজ করছে। আমার মনটা খুব অশান্ত হয়ে গেছে। ছাদের দরজার কাছে এসে একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে একটু শান্ত করে নিলাম। হাসি মুখে দরজাটা খুলেই ছাদে পা রাখতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা আমি কি দেখছি? নীলা আর নিলয় দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ওই হারামি নীলাকে কিস করার চেষ্টা করছে। যদিও নীলা বাধা দিচ্ছে আর না করছে, আমি অবাক হচ্ছি নীলার এই কাজের জন্য। ওর এখন উচিত ছিল নিলয়কে থাপ্পড় মারা, কিন্তু নীলা তেমন কিছু করছে না। আমার মাথায় যেন আগুন ধরে গেল, তাই সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে নিলয়কে একটা লাথি মারলাম। লাথিকেই সে টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আমি আবারও ওকে আরো কয়েকটা লাথি মারলাম। এবার লাথিটা মুখ বরাবর গিয়ে পড়েছে, তাই ব্যথায় হারামজাদা চেঁচিয়ে উঠল। আমার তাতে কি, কলার ধরে উঠিয়ে মুখ বরাবর একটা ঘুষি মারলাম। যখনই আর একটা মারতে যাব, তখনই নীলা এসে পেছন থেকে বাধা দিল। বলল, লাবিব, ছাড়। ওকে কি করছিস? ও ব্যথা পাচ্ছে, ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। এ শোনে কার কথা? নীলাকে সরিয়ে দিয়ে আর একটা পেট বরাবর দিলাম। শালা আবার চেঁচিয়ে উঠল, নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করলো। তখনই নীলা আমাকে শর্ট বলে একটা ধাক্কা দিল। আমি ধাক্কা খেয়ে দূরে সরে গেলাম। আর নীলা দৌড়ে গিয়ে নিলয়কে উঠাতে উঠাতে কান্না স্বরে বলল, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? আশ্চর্য, আমি নিলয়কে মারছি বলে নীলা এইভাবে রিয়্যাক্ট করছে কেন? তাই আমি বললাম, আরে নীলা আপু, তুমি পাগল হলে নাকি? ও তো আমার কথা শেষ করতে না দিয়েই আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমি অবাক হয়ে বললাম, আরে আপু, ও তো তোমাকে জোর করে কিস করতে চাইছিল, তাই আমি ওকে মারলাম। হ্যাঁ, ও আমাকে কিস করতে চেয়েছিল, কিন্তু করেনি তো। লাবিব, নিলয় আসলে ভালো ছেলে, ও এরকম না। আমি তোকে বুঝিয়ে বলছি কি হয়েছিল। কিন্তু প্লিজ লাবিব, নিচে অনেক লোক, এসব জানতে পারলে সমস্যা হয়ে যাবে। কথাটা শেষ করতেই পিছন থেকে আওয়াজ আসলো। কে এইভাবে চিৎকার করলো? কি হয়েছে এখানে? আমি পিছনে তাকিয়ে দেখি আঙ্কেল। নীলা দাদুকে ও আঙ্কেলকে দেখে অনেক ভয় পেয়ে গেল। আমি তখন এটা সেটা বলে সবকিছু ম্যানেজ করলাম। তখন দাদু বলল, ঠিক আছে, এখন তোরা নিচে আয়। এই রাত্রিবেলায় ছাদে কি করছিস তোরা? আচ্ছা দাদু, তোমরা যাও, আমরা আসছি। সবার সাথে সাথে নিলয়ও নিচে চলে গেল। এখন শুধু আমি আর নীলা ছাদে দাঁড়িয়ে আছি। আমি নীলার দিকে তাকিয়ে দেখি এখনো ভয়ে কুঁকড়ে আছে আর সিঁড়ির দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি তাকে ডাক দিতেই চমকে উঠে বলতে লাগলো, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে? আমি তো ঠিক আছি। জানো, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, একেবারে নীলপরি। সত্যি বলছি নীলা। একটু লজ্জা পেয়ে বলল, তাই নাকি? তুই কবে থেকে মেয়েদের প্রশংসা শুরু করে দিলি? আমি তো আগেও কতবার সেজেছি, কখনো তো এমন প্রশংসা করিসনি। আজকে এমন কি হলো? এই যে শাড়ি পরে এত সুন্দর করে সেজেছ।
ও আচ্ছা, তার মানে তোর শাড়ি পছন্দ, তা আমাকে আগে বললেই পারতি। আমি বললে কি শাড়ি পরতে? তা অবশ্য পড়তাম না, কারণ শাড়িতে আমার খুব আনইজি ফিল হয়। আম্মু বলল আজ পড়লাম। আজকে তোর কি হয়েছে বলতো? তোর মতলবটা কি? আজ এভাবে কথা বলছিস কেন? আমি আর সময় নিলাম না, পকেট থেকে ওর জন্য কিনে আনা বালা বের করে হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজ করলাম। নীলা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই বাসি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আজকে বলছি, তুমি আমাকে বিয়ে করবে? কথা দিচ্ছি তোমাকে অনেক ভালোবাসবো, কখনো কষ্ট পেতে দেব না, শুধু আমাকে ফিরিয়ে দিও না। নীলা আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? তারপর আমি দাঁড়িয়ে পরে বললাম, আমি সরি, আমার এই কথাগুলো আগেই বলা উচিত ছিল, কিন্তু তুমি কিভাবে নিবে তাই ভেবে আর বলিনি। কিন্তু জানো, তোমার এই মেসেজ আর চিরকুটটা পেয়ে অনেকটাই অবাক হয়েছিলাম। কি হলো, তুমি কথা বলছো না কেন? কি বলছিস তুই এগুলো? লাবিব, তোর মাথা ঠিক আছে? আমরা দুজন কাজিন হই, তুই আমাকে কি করে ভালোবাসতে পারিস? আর আমি তোর থেকে গুনে গুনে 3 বছরের বড়, এমনটা তুই ভাবলি কি করে? নীলার এমন কথা শুনে আমি মুহূর্তেই পাথর হয়ে গেলাম। কি বলছে এসব? আর কেমনই বা বলছে? ও কি আমার সাথে এখন মজা করছে নাকি? আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল, লাবিব, তুই ভাবতেও পারছিস এটা অন্য লোকে জানতে পারলে কি ভাববে? তোর এতটুকু কমন সেন্স নাই? কি রে, কথা বল। তুমি এসব কি বলছো নীলা? ওই চুপ, আপু বল। তোমার সমস্যাটা কোথায়? মানে তুই বুঝতে পারছিস না আমরা কাজিন? তুই যেটা ভাবছিস সেটা হতে পারে না। তো কি হয়েছে? কাজিনদের মধ্যে কি কখনো বিয়ে হয় না? তোমার মা বাবাও তো কাজিন, কই তাদের তো কেউ কিছু বলে না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোর থেকে বড়, এটা হয় না লাবিব। এবার আমার মাথায় রাগ উঠে গেল, তাই বললাম, তোমার সমস্যা কি? এমন উল্টা কথা বলছো কেন? তুমি নিজেই তো আমাকে আগে ভালোবাসার কথাটা জানালে, আর এখন কি সব উল্টোপাল্টা বলছো? শোনো, এটা কোনো মজার বিষয় নয়, এটা আমার জীবনের প্রশ্ন, আমার ভালোবাসার প্রশ্ন। আমি তোকে কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? আরে আজকেই তো বললে। দেখ লাবিব, আর ফাজলামো নয়, অনেক সহ্য করেছি। আরে তুমি তো আমাকে ভয়েস মেসেজ আর চিরকুটটা দিলে, তুমি তো বললে আমাকে ভালোবাসো, এখন এমন করছো কেন? কিসের মেসেজ আর কিসের চিরকুট? আমার এখন ভীষণ বিরক্ত লাগছে। আমার পকেটে চিরকুটটা ছিল, তা আমি ওকে দিলাম। আমি ওর হাতে চিরকুটটা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু ও চিরকুটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো আছেই, মাথা তুলছে না আর কথাও বলছে না। আমি বললাম, কি হলো, এখন কথা বলছো না কেন? লাবিব দেখ, আমি অনেক সরি। কথাটা বলেই মাথা নিচু করে নিল, তারপর বলল, লাবিব দেখ, অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। দেখ, আমি তোকে দোষ দিচ্ছি না, এটা আমারই দোষ, তার জন্য সরি। মানে কি সব বলছো তুমি? লাবিব প্লিজ, আগে আমার কথাটা শোন। বলো। এই ভিউ কার্ডটা আর ওই চিঠিটা নিলয়ের জন্য ছিল। জানি না কি করে বাই মিস্টেক ওইটা তোর কাছে চলে গেছে। আমি সরি লাবিব। নীলা আর কি কি যেন বলে যাচ্ছিল, তার কিছুই আমার কানে আসছিল না। আমি যেন এক অন্য জগতে চলে গিয়েছিলাম। একটা চাপা কষ্ট হচ্ছে, যেটা বাইরে কাউকে বলে বোঝানো যাবে না। তার মানে নীলা আমাকে না, নিলয়কে ভালোবাসে। সরি লাবিব, তুই যেটা ভাবছিস সেটা কখনো হতেই পারে না। আর প্লিজ নিলয়ের কথাটা এখন কাউকে বলিস না। সময় হলে। নীলার আর কোনো কথা গ্রাহ্য করলাম না, ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেলাম। নীলা হয়তো ডাকছিল, কিন্তু আমি শোনার চেষ্টা করিনি। কারোর সাথে কোনো কথা না বললে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে জোর হাওয়া বইছে, হয়তো এখনই ঝড় উঠবে, কিন্তু এর থেকে বড় ঝড় তো আমার মনে বইছে। বাইক চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছি। বাসাতে ঢুকতেই মা ব্যস্ত হয়ে পড়ল যে আমি কেন ঝড় বৃষ্টিতে ভিজে বাসায় ফিরলাম। মায়ের কোনো কথা কানে না নিয়ে সোজা নিজের রুমে চলে এলাম, আর তারপরেই ঘুম। গভীর রাতে টের পেলাম শরীর গরম হয়ে গেছে, আর মাথায় জলপট্টি দেওয়া। কিছু না, অভ্যাস মতোই জ্বর চলে এসেছে। ছোটবেলা থেকে এটা চলছে, একটু বৃষ্টিতে ভিজলে কঠিন জ্বর চলে আসে। মা জানতো আমার জ্বর আসবে, তাই আমার রুমে চলে এসেছে। আমাকে চোখ খুলতে দেখে মা বলল, কি রে বাবা, কষ্ট হচ্ছে খুব? তুই কেন শুধু শুধু বৃষ্টিতে ভিজতে গেলি? আমি তোকে এত বলি, তারপরেও আমার একটা কথা শুনিস না তুই। মায়ের কথা শুনে আমার নীলার কথা মনে পড়ে গেল। নীলাও সবসময় আমাকে বৃষ্টিতে ভিজতে বারণ করত। ওর কথাটা মনে উঠতেই যেন বুকের ভিতর কষ্টটা আরো বেশি নাড়া দিয়ে উঠল। অতঃপর মায়ের কোলে মাথা রেখে কেঁদে দিলাম। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে,
কিন্তু আমি কিছু বলিনি। তারপর একসময় ঘুমিয়ে পড়ি। যখন চোখ খুললাম তখন মাথায় একটা শীতল হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি নীলা বসে আছে আর আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। আমাকে চোখ খুলতে দেখে আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল আর বলল, কিরে এখন কেমন লাগছে? আমি কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। নীলা কিছু একটা বলতে গিয়ে থেকে গেল, কারণ মা রুমে চলে এসেছে খাবার নিয়ে। খাবার টেবিলে রেখে মা নীলাকে বলল, নীলামা, তুই উঠ, তুই কিছু খেয়ে নিয়ে রুমে গিয়ে রেস্ট নে। আমি তোর খাবার ওখানেই রেখে এসেছি। কাকিমা, আমি পরে খাবো, তুমি বরং খাবারটা আমাকে দাও, আমি লাবিবকে খাইয়ে দিচ্ছি। মা একটা মুচকি হাসি দিয়ে বলল, অনেক হয়েছে মা, আবার তুইও তো ওর মতো অসুস্থ হয়ে পড়বি। এমনিতেও ঠিক মতো খাসনি, আবার কাল সারা রাত ঘুমোসনি। কিন্তু কাকিমা। কোনো কিন্তু নয়, আমি যা বলছি সেটা কর। মায়ের কথা শুনে নীলা আর কিছু বলল না। আমার দিকে একবার তাকিয়ে নীলা চলে গেল অন্য রুমে। মায়ের কাছে শুনেছি আমি নাকি গতকাল সারাদিন সারা রাত জ্বর নিয়ে পড়েছিলাম, আর নীলা সবকিছু ছেড়ে ছুড়ে এতক্ষণ আমার সেবা করছিল। খুব অবাক হলাম মায়ের কথা শুনে। নীলা আমার জন্য এতটা ভাবে, মনে মনে অনেক খুশি হলাম। পরক্ষণে আবার মনটাই খারাপ হয়ে গেল, কারণ নীলা নিলয়কে ভালোবাসে। তারপর খাবার আর ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম ভাঙে, নিজেকে বেশ চাঙ্গা আর ফুরফুরে লাগছে, জ্বরটা আর নেই। অতঃপর ওয়াশরুমে গেলাম। তারপর বাহির হয়ে দেখি নীলা বসে আছে আর আমাকে দেখে হাসি মুখে প্রশ্ন করলো, কিরে কেমন আছিস এখন? বিছানায় বসে বললাম, একদম ভালো, জ্বর নেই বললেই চলে। তারপর নীলা আমার দিকে সুপের পেয়ালাটা এগিয়ে দিতে দিতে বলল, যাক বাবা, ভালো হয়েছে, যে ভয় পাইয়ে দিয়েছিলি তুই। আমি কিছু না বলে নীলার দিকে তাকিয়ে আছি। কিরে হা করে কি দেখিস? খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আমি নীলার কোনো কথা না শুনে পেয়ালাটা রেখে দিলাম। তা দেখে নীলা অবাক হয়ে বলল, কিরে কি হলো, খাবি না? আই লাভ ইউ। মানে? বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখ লাবিব, পাগলামো করিস না, আমি তোকে সবকিছু খুলে বললাম, তারপরেও তুই। আমি কোনো পাগলামি করছি না, সত্যি যেটা সেটাই বলছি। তুই ভালো করেই জানিস এটা কোনোদিন সম্ভব না। ভুলে যায় সব, দেখবি আমার থেকে তুই ভালো কাউকে পাবি, যে তোকে ভালোবাসবে, সুখে রাখবে। এবার আমি উঠে দাঁড়িয়ে নীলার হাত ধরে বললাম, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। সবসময় শুধু তোমার কথাই ভাবি, আর তোমাকে ছাড়া তো অন্য কাউকে চাই না, তোমাকে চাই শুধু। নীলা আমার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, লাবিব, হাত ছাড়, পাগলামো করিস না, আমাদের অনেক ভালো একটা সম্পর্ক, তা নষ্ট করিস না। কথাটা বলেই হাত ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছিল নীলা। তখন আমি ওর পর আটকে দরজা বন্ধ করে দিলাম। যখন সে বলল, লাবিব, দরজাটা বন্ধ করলি কেন? খোল বলছি, আর আমাকে যেতে দে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, তুই কিন্তু এবার তোর লিমিট ক্রস করে ফেলছিস। আমি যেন নিজের অজান্তেই নীলার খুব কাছে চলে গেছি, আর সেই জন্য হয়তো নীলা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। আচমকা থাপ্পড়কে আমি কিছুটা পিছিয়ে পড়ি। জানি না কি হয়েছিল আমার। নীলা আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, ছি লাবিব, আমি ভেবেছিলাম তুই সবটা বুঝতে পারবি, কিন্তু তুই যে এত নিচে নেমে গেছিস তা আমি ভাবতেও পারিনি। আমারই ভুল হয়েছে তোকে বোঝাতে যাওয়া। আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। নীলা বলতে লাগলো, তুই আর কখনো আমার সামনে আসবি না, আমি তোর মুখও দেখতে চাই না। কথাটা বলেই দরজা খুলে নীলা হন হন করে চলে গেল। আমি ভাবলাম ওকে সরি বলা দরকার। যেই দরজার সামনে আসলাম দেখি মা দাঁড়িয়ে আছে। আমি মাকে দেখেই ভয় পেয়ে গেলাম। মা কিছু বুঝতে বা শুনতে পাইনি তো। আমি মায়ের দিকে ভয়ের তো চোখে তাকিয়েছিলাম, আর মা আমাকে বলল, কি রে, নীলা এভাবে চলে গেল কেন? কিছু কি হয়েছে? যাক, তাহলে মা বুঝতে পারিনি। তাই আমি মাকে বললাম, না মা, কিছু হয়নি। নীলাপুর কি নাকি জরুরি কাজ পড়েছে, তাই ওভাবে চলে গেল। তারপর মা চলে গেল। আমি আর নীলাকে সরি বলতে পারলাম না। তারপর অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম আমি নীলাকে ভুলে যাব, আর নীলাকে নিয়ে সব ভুল চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দিব। নীলা যা চাই সেটাই হবে। আমি আর আমার মুখ ওকে দেখাবো না। তাই ওর কাছে একটা চিরকুট লিখে ক্ষমা চাই। তার সাথে এটাও লিখেছিলাম যে আমি আর ওর সামনে আসবো না, কোনোভাবে ডিস্টার্ব করব না। কয়েকদিন পর পরীক্ষা, তাই পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত করে ফেললাম। যথেষ্ট চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু পরীক্ষা আর ভালো হলো না। একটু কষ্ট হলো বটে,